বন্ধুরা স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং এই মুহূর্তে তোমরা ঘরেই আছো এবং পূর্বের রুটিন মতো তোমরা অবশ্যই বই খাতা নিয়ে বসে পড়েছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সঙ্গে আমার কথা ছিল রুটিন অনুযায়ী যে এই ক্লাসে আমি তোমাদের বাংলা শব্দ ভাণ্ডার অর্থাৎ বাংলা নবম দশম শ্রেণীর ব্যাকরণের প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ বাংলা শব্দ ভাণ্ডার, এই শব্দ ভাণ্ডার একটা অনেক বড় পার্ট। তো এই শব্দ ভাণ্ডারটাকে আমি 4টে পর্বে ভাগ করব তোমাদের। তো আজ আমি তোমাদের সামনে প্রথম পর্ব নিয়ে হাজির হয়েছি। তো এসো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম দেবপ্রসাদ মণ্ডল, সহকারী শিক্ষক, বাংলা, খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল, কুয়েট ক্যাম্পাস, খুলনা। তো আমরা শব্দ ভাণ্ডারে প্রবেশ করার পূর্বে আমরা নিশ্চয়ই জানি আমাদের পরিপূর্ণ বাংলা ব্যাকরণের কয়টি ভাগ। বাংলা ভাষার পরিপূর্ণ ব্যাকরণ প্রথম লিখেছিলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং একটা পরিপূর্ণ ব্যাকরণের 4টি অংশ থাকে। এই 4টি অংশের মধ্যে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব আর অর্থতত্ত্ব, এই 4টি অংশ নিয়েই আমাদের একটা বাংলার পরিপূর্ণ ব্যাকরণ। তো আজ আমরা প্রথম পাঠে বাংলা ভাষার শব্দ ভাণ্ডার, এখানে তৎসম, অর্ধতৎসম আর তদ্ভব আর দেশি, এই 3টি শব্দ সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো আলোচনা যাওয়ার পূর্বে আমি তোমাদের একটা ধারণা দিতে চাই। তোমাদের তৎসম শব্দটার সঙ্গে তোমরা অনেক আগেই পরিচিত হয়েছো, তোমরা বারবার তৎসম তৎসম শব্দটা জানো। তৎসম মানে কি? তৎসম অর্থাৎ তার সমান। তৎসম শব্দের অর্থ হচ্ছে তার সমান। এই তার সমান মানে কার সমান? সংস্কৃতর সমান। অর্থাৎ বাংলা ভাষায় যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে প্রবেশ করেছে সেগুলো হচ্ছে তৎসম শব্দ। তাহলে মনে থাকবে শিক্ষার্থী বন্ধুরা, তৎসম শব্দ কি? যে শব্দগুলো সরাসরি সংস্কৃত ভাষার থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে। তোমরা নিশ্চয়ই জানো, তোমরা অষ্টম শ্রেণীতে বাংলা ভাষার জন্মকথা পড়েছিলে হুমায়ুন আজাদের। তো সেখানে দেখেছিলে তোমরা সরাসরি সংস্কৃত ভাষার থেকে বাংলা ভাষার জন্ম হয়নি। সংস্কৃত ভাষার অনেকগুলো রূপ, অনেকগুলো পট পরিবর্তন করে বাংলা ভাষার সৃষ্টি। তো যে শব্দগুলো সরাসরি সংস্কৃত থেকে বাংলায় এসছে সেগুলোকে আমরা তৎসম শব্দ বলবো। আচ্ছা, আমরা একটু লিখি তৎসম। এবার দেখো, তারপর বলছে অর্ধতৎসম। অর্ধ মানে কি? অর্ধেক। আর তৎসম মানে কি? তার সমান, অর্থাৎ প্রায় তৎসমের মতো। অর্থাৎ তৎসম শব্দের থেকে যে শব্দগুলো অল্প একটু পরিবর্তন করে বাংলায় প্রবেশ করেছে সেটা হচ্ছে অর্ধতৎসম। অর্ধ তৎসম। আর তারপরে আছে কি? তদ্ভব। তদ্ভব অর্থাৎ আর একটু রূপ পরিবর্তন করে, মানে তৎসমের থেকে একটু পরিবর্তন করে অর্ধতৎসম, অর্ধতৎসমের থেকে আর একটু পরিবর্তন করে তদ্ভব, এই 3টি রূপান্তর। তো আমরা একটু লক্ষ্য করি কীভাবে এই রূপান্তরটা হচ্ছে। তোমরা একটু লক্ষ্য করো, যেমন হস্ত। এই হস্ত শব্দটা সরাসরি সংস্কৃত থেকে বাংলায় আসছে, এর থেকে একটু পরিবর্তন হয়ে আসছে হুথো, তার থেকে আর একটু পরিবর্তন হয়ে আসছে হাত। যেমন চন্দ্র, অর্ধতৎসমে চন্দ্র আর তদ্ভবে চাঁদ। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বাংলা ভাষার প্রায় 60% শব্দ কিন্তু তদ্ভব, অর্থাৎ এইগুলান। আমরা হাত বলি, আমরা চাঁদ বলি। তো আমি তোমাদের সংক্ষিপ্ত পরিসরে দেখানোর চেষ্টা করলাম তৎসম কী, অর্ধতৎসম কী আর তদ্ভব কী। তো এবার আমরা একটু বিস্তারিত দেখি। আর আমি চেষ্টা করব তোমাদের ভিজুয়ালের মাধ্যমে তোমাদের মনোছবি তৈরি করে দেওয়ার।
মানে মনের মধ্যে বেশিক্ষণ মনে রাখবার জন্য। তো দেখো আমরা এই পাঠ শেষে কী কী শিখতে পারবো একটু দেখে নিই। আমরা এই পাঠ শেষে শিখতে পারবো শব্দের সংজ্ঞা বিশ্লেষণ করতে পারবো, শব্দের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারবো, আর বাংলা ভাষায় প্রচলিত শব্দের বৈচিত্র্য শনাক্ত করতে পারবো। প্রচলিত শব্দ যেমন আমরা দেখলাম তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, এগুলো কিন্তু আমাদের প্রচলিত শব্দ। তো এসো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু পরিচিত হই। দেখো এখানে কিছু কথা একটু ভালো করে লক্ষ্য করো। বাংলা ভাষার গোড়াপত্তনের যুগে সামান্য সংখ্যক শব্দ নিয়ে যাত্রা শুরু করলেও নানা ভাষার সংস্পর্শে এসে এর শব্দভাণ্ডার বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে তুর্কি আগমন ও মুসলমান শাসন পত্তনের সুযোগে ক্রমে প্রচুর আরবি ফার্সি শব্দ বাংলা ভাষার নিজস্ব সম্পদে পরিণত হয়েছে। এরপর এলো ইংরেজ শাসনামলেও তাদের নিজস্ব সাহিত্য এবং সংস্কৃতির বহু শব্দ বাংলা ভাষায় প্রবেশ লাভ করে। বাংলা ভাষা ওই সব ভাষার শব্দগুলোকে আপন করে নিয়েছে। এভাবে বাংলা ভাষার যে শব্দ সম্ভারের সমাবেশ ঘটেছে সেগুলোকে পণ্ডিতগণ কয়েকটি ভাগে ভাগ করেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা আমি এই ধরনের লেখায় যে জিনিসটা বোঝাতে চেয়েছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। সেটা হচ্ছে আমাদের বাংলা ভাষা কেন আজ এত সমৃদ্ধ হলো, বাংলা ভাষা কেন পৃথিবীর বুকে এত সুন্দর তার অবস্থান তৈরি করলো। চতুর্থ অবস্থানে বাংলা ভাষা এবং শ্রুতিমধুরের দিক থেকে পৃথিবীর প্রথম শ্রুতিমধুর ভাষা হচ্ছে স্প্যানিশ, দ্বিতীয় হচ্ছে বাংলা। তার একটা কারণ আছে, কারণ বাংলা ভাষার মনে কোনো অহংকারই নেই। আমি বলতে গেলে বাংলা পৃথিবীর যাকে যখন পেয়েছে তাকে তখন আপন করে নিয়েছে, সেই ভাষাকে নিজের করে নিয়েছে এবং নিজে সমৃদ্ধ হয়েছে। আমি একটু ফিরে যাই। এদেশে প্রথমে খ্রিস্টের জন্মের ৩৫০০ বছর আগে এদেশে আর্যদের আগমন ঘটে। তো এই আর্যদের আগমনের মাধ্যমে তার পূর্বে তাহলে কী ছিল? তার পূর্বে এদেশে কিছু অনার্যরা ছিল। অনার্য কারা? বিভিন্ন নৃগোষ্ঠী সম্প্রদায়। তাদের নিজস্ব ভাষা ছিল, তাদের নিজস্ব সংস্কৃতি ছিল এবং বাংলা ভাষার বেশিরভাগ শব্দ, প্রকৃত বাংলার শব্দ এই অনার্য ভাষার থেকে আসা। এবং তোমরা শুনলে অবাক হবে আমাদের বাংলা ভাষার শরীরে মাত্র 5% শব্দ এই দেশি শব্দ। এবার আর্যরা এলো। আর্যদের পরে 1204 সালে এদেশে কাদের আগমন ঘটল? মুসলমানদের। একজন বিখ্যাত তুর্কিবিদ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। এই মুসলমানদের আগমনের ফলে কোন ভাষা বেশি এলো? আরবি এবং ফার্সি শব্দ বাংলায় চলে এলো। আরবি আর ফার্সি। তারপরে মুসলমানদের পরে এদেশে তোমাদের নিশ্চয়ই মনে আছে 1498 সালে একজন বিখ্যাত এক্সপ্লোরার কে? ভাস্কো ডা গামা প্রথম ভারতবর্ষে আসেন। কোথা থেকে? ইউরোপ থেকে। ইউরোপের কোন দেশ থেকে? ইউরোপের পর্তুগাল থেকে, অর্থাৎ পর্তুগিজ থেকে। তো যখন ওরা এদেশে এলো তখন প্রচুর পরিমাণে পর্তুগিজ শব্দ আমাদের বাংলা ভাষায় প্রবেশ করলো এবং আজও পর্যন্ত আমরা প্রতিদিন যত কথা বলি অনেক পর্তুগিজ শব্দ উচ্চারণ করি। তো পর্তুগিজদের পরে এলো স্প্যানিশরা, ডিনেমানরা, ডাচরা, অতঃপর ইংরেজরা। তো তারা প্রায় 200-250 বছর আমাদের দেশে ছিল, রাজত্বও করলো 200 বছর। তো সে কারণে প্রচুর পরিমাণে এই ভাষার শব্দ বাংলায় প্রবেশ করেছে এবং বাংলা তাদেরকে ফেলে দেয়নি, বরং বাংলা তাদের নিয়েছে এবং নিজে সমৃদ্ধ হয়েছে এবং পৃথিবীকে সমৃদ্ধ ভাষা হিসেবে আত্মপ্রকাশ করেছে পৃথিবীতে। তো এবার আমরা খুব একটা ইম্পর্টেন্স তোমাদের নৈবেত্তিক প্রশ্ন পড়তে পারে, উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ কয় প্রকার? উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ হচ্ছে 5 প্রকার। তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি আর বিদেশি। মনে রাখতে হবে উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ হচ্ছে 5 প্রকার। তৎসম, অর্ধতৎসম আর তদ্ভব আমি তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু
সরাসরি সংস্কৃত থেকে আসা, একটু পরিবর্তন হয়ে আসা, আর আরেকটু পরিবর্তন হয়ে আসা। তো আমাদের বাংলা ভাষার শরীরের বেশিরভাগ শব্দই কিন্তু তদ্ভবের। আর বলেছি পূর্বেই, অল্প কিছু সংখ্যক, মাত্র 5% শব্দ নিয়ে দেশি শব্দ। আর বিদেশিদের কথা বললাম, মুসলমানরা এলো, ফরাসিরা এলো, পর্তুগিজরা এলো, ডাচরা এলো, ইংরেজরা এলো, এই যে শব্দ, প্রচুর বিদেশি শব্দ। তো আজ আমি আলোচনা করতে চেয়েছি কি, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব আর দেশি। তো শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা প্রবেশ করি তৎসম শব্দের সম্পর্কে। দেখো, তৎসম শব্দের সংজ্ঞা আমি পূর্বেই বলেছি তোমাদের। যে শব্দ সংস্কৃত ভাষা থেকে, একটু বানানটা ভুল আছে, সোজাসুজি বা সরাসরি বাংলায় এসেছে এবং বাংলা যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে তৎসম শব্দ বলে। তৎসম একটি পারিভাষিক শব্দ, মনে রেখো, তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ তার সমান। আমি পূর্বেই বলেছি তার সমান মানে কার সমান? সংস্কৃতর সমান। যেমন চন্দ্র, আমি করেছিলাম চন্দ্র, চন্দ্র, চাঁদ, তাহলে চাঁদটা কি? তদ্ভব। চন্দ্রটা কি? অর্ধতৎসম। সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, হস্ত, চর্মকার, জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব আর কুৎসিত। শিক্ষার্থী বন্ধুরা কি মনে থাকবে এগুলো? আচ্ছা, মনে যদি না থাকে, আমরা এবার একটু ভিজুয়ালের মাধ্যমে শব্দগুলো মনে রাখার চেষ্টা করি। আমরা প্রথমে কি মনে রাখবো? তৎসম শব্দ। সূর্য, আমরা নিশ্চয়ই সূর্য দেখেছি। নক্ষত্র, আমরা রাতের আকাশে, চমৎকার মেঘমুক্ত আকাশে কিন্তু আমরা অসংখ্য নক্ষত্র দেখি। চন্দ্র, আমাদের বোধহয় সবচেয়ে কমলতার প্রতীক, কবিদের কাছে কাব্যের রসভাণ্ডার চন্দ্র। তৎসম শব্দ। ভবন, আমরা পূর্বেই বলেছি ভবনের কথা। ধর্ম, পৃথিবীতে বহু ধর্ম আছে, অনেকগুলো ধর্মের সিম্বল দিয়ে করা, তাহলে ধর্ম কি? তৎসম শব্দ। পাত্র, তাহলে পাত্র কি হচ্ছে? তৎসম শব্দ। তাহলে প্রথমে পেলাম, তারপরে পাচ্ছি ভবন, ধর্ম, পাত্র। আমরা কিন্তু একটু ভিজুয়াল দেখে মনে রাখার চেষ্টা করব। হস্ত, মনুষ্য, চর্মকার। এই যে চর্মকার, চর্ম আর চামার, পরে আসছি। গৃহিণী, শ্রাদ্ধ, কুৎসিত, মনে থাকবে? গৃহিণী, শ্রাদ্ধ, কুৎসিত, বৈষ্ণব আর জ্যোৎস্না। গৃহিণী, শ্রাদ্ধ, কুৎসিত, বৈষ্ণব, জ্যোৎস্না, এই 5টি হচ্ছে তৎসম শব্দ। এবার আমরা যে তৎসম শব্দ পর্যন্ত পড়লাম বা যে পূর্বের আলোচনাটা করলাম, সেখান থেকে তোমরা একটু মনে করে বলার চেষ্টা করো। 3টি করে তৎসম শব্দ লিখতে হবে, বলতে হবে। তোমরা কিন্তু হোমওয়ার্ক নিজেরাই তৈরি করে ফেলবে এক্ষুনি। বলো, লেখো নিচে, আমি এখন দেখছি কে কে সঠিক উত্তর দিচ্ছ। তোমরা যে কোনো 3টে বলতে পারো। একটু আগে তোমরা দেখলে জ্যোৎস্না দেখলে, চর্মকার দেখলে, হস্ত দেখলে, নক্ষত্র দেখলে, ভবন দেখলে, অনেক আছে। অর্ধতৎসম শব্দ। বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তন আকারে ব্যবহৃত হয়। আমি একটু আগে বললাম, ওই যে চন্দ্র একটু পরিবর্তন হয়ে হচ্ছে কি? চন্দ্র। তাহলে এটা যদি তৎসম হয়, এটা কি? অর্ধ তৎসম চন্দ্র। যেমন এই যে শ্রাদ্ধ ছিল, এখানে শ্রাদ্ধ, এখানে এসে হচ্ছে কি? শ্রাদ্ধ। তারপর ওখানে ছিল এই যে বৈষ্ণব, এখানে এসে কি হলো? বৈষ্ণব। তার মানে যেগুলো একটু পরিবর্তন হয়ে, অর্থাৎ তৎসম শব্দের থেকে একটু পরিবর্তন হয়ে বাংলায় আসছে, সেগুলো হচ্ছে অর্ধতৎসম। তো আমাদের একটু মনে রাখতে হবে, প্রয়োজনে আমরা একটু ভিজুয়ালের মাধ্যমে মনে রাখি। এই যে দেখো একটু পরিবর্তন, এই যে বৈষ্ণব, বৈষ্ণব, কুৎসিত, কুৎসিত। এবার এক নজরে তদ্ভব শব্দ। যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু
ভাষার স্বাভাবিক বিবর্তনের ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান লাভ করেছে, সে শব্দগুলোকে তদ্ভব শব্দ বলে। আমাদের সরাসরি কিন্তু সংস্কৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়নি। বিভিন্ন রকম গৌড়ীয় প্রাকৃত, মাগধী প্রাকৃত, বিভিন্ন রকম প্রাকৃত ভাষা ছিল। সেই প্রাকৃতের কোনো একটা পূর্ব অঞ্চলীয় রূপ থেকে আমাদের বাংলার জন্ম। অনেকেই মনে করছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একরকম মতামত দিয়েছেন, ডক্টর সুনীতি কুমার একরকম মতামত দিয়েছেন, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং জর্জ আব্রাহাম গিয়ারসন একরকমই মতামত দিয়েছেন। যাই হোক, আমি ওই বিষয় নিয়ে আলোচনা করব না। আমার আলোচনার কেন্দ্রবিন্দু তদ্ভব। তো আর একটু পরিবর্তন, যেমন এই যে চন্দ্র, চন্দ্র, চাঁদ, এরকম, এটা হচ্ছে কি তদ্ভব। অর্থাৎ বাংলা ভাষার শরীরের বেশিরভাগ শব্দই হচ্ছে তদ্ভব। আমরা একটু মনে রাখার চেষ্টা করি। এই যে হাত, হস্ত, হুত, হাত, চর্মকার, চর্ম আর চামার, এরকম। এই দেখো, সংস্কৃত চর্মকার, প্রাকৃতে চর্ম আর তদ্ভবে চামার। এরপরে সংস্কৃত হস্ত, প্রাকৃতে হুথো আর তদ্ভবে হাত। এবার একটু মনে করে উত্তর দাও। দুটি করে তৎসম, অর্ধতৎসম ও তদ্ভবের রূপান্তর দেখাও। পারবে তো? আমার বিশ্বাস তোমরা খুবই মনোযোগী এবং তোমরা এক্ষুনি ইনবক্সে লিখে আমাকে উত্তর দাও। লিখছ? এখনও কিন্তু কারো উত্তর পাচ্ছি না। এবার চলে আসি দেশি শব্দে। আমি বলেছিলাম আর্যদের আগমনের পূর্বে এদেশে যারা স্থায়ীভাবে বসবাস করতেন, যাদেরকে আমরা এখন বর্তমান বিভিন্ন নৃগোষ্ঠী বলি, তারাই কিন্তু এদেশের আদিবাসী সম্প্রদায়। তারাই কিন্তু এদেশের প্রকৃত মানুষ, প্রকৃত আদিবাসী বা আদি জন্মভূমিই তাদের এটা। তো তাদের কিছু শব্দ বাংলা ভাষায় এখনও পর্যন্ত অপরিবর্তিত আছে, সেইগুলোকে আমরা দেশি শব্দ বলি। কিন্তু আমাদের এই দেশি শব্দ মাত্র 5%। 5% দেশি শব্দ নিয়ে বাংলার যাত্রা। তো দেশি শব্দগুলো আমরা একটু মনে রাখবো। ডিঙা, ঢেকি, দেখেছো? আমরা ছোটোবেলায় দেখেছি, তোমরা বোধহয় এখন কম দেখো, ছবিতে দেখেছো না? ডাব, মনে থাকবে? ডিঙা, ঢেকি, ডাব। ডিঙা, ঢেকি, ডাব। টোপর, বিয়ের সময় পরে, দেখেছো বোধহয় অনেকেই। কুলা, ডাগর। ডাগর মানে কি? কুলা, আমাদের ওই যে চাউল ধান ঝাড়ার সময় কাজে লাগে। ডাগর মানে কি? একটু বড় হওয়ার, বলে না ডাগরটি হয়েছে, কি সুন্দর ডাগরটি হয়েছে, মানে বড় হয়েছে, প্রাপ্তবয়স্ক। চোঙা, চোঙা দেখেছো? বাঁশের চোঙা, আগে চুলা ধরানোর কাজে ব্যবহৃত হতো। আর গঞ্জ, আমরা বলি না গ্রামগঞ্জ, এই সেই গঞ্জ। তাহলে আমরা পাচ্ছি এখানে 5টা: কুলা, ডাগর, চোঙা, টোপর, গঞ্জ। মনে থাকবে? এবার আবার একটুখানি দেখো, অনেক সময় এসব শব্দের মূল নির্ধারণ করা যায় না, কিন্তু কোন ভাষা থেকে এসেছে সে হদিশ মেলে। যেমন সরাসরি আমরা বলতে পারি, যেমন চুলা মুন্ডারি ভাষার শব্দ। তোমরা নিশ্চয়ই জানো, আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে একটা উপজাতি সম্প্রদায়ের বসবাস, যারা মঙ্গোলিয়েট, একটু কালো কালো দেখতে, ঠোঁটগুলো একটু বড় বড়, অর্থাৎ আমাদের এই যে আফ্রিকান, খানিকটা ওরকম। তো এদের মূল আদিবাস ভারতের ঝাড়খণ্ডে। এরা বিভিন্ন সুন্দরবনের বিভিন্ন পাশ দিয়ে বসবাস করে। ওদের শব্দ হচ্ছে চুলা। এই চুলাটা হচ্ছে মুন্ডারি ভাষার শব্দ। কুড়ি, কোল ভাষার শব্দ। এই কোলরাও কিন্তু নিগ্রোয়েট, এবং এরা কিন্তু এই যে দুটো সম্প্রদায়ের কথা আমি বললাম, কোল এবং মুন্ডা, এরা কিন্তু সমতলের আদিবাসী, এরা কিন্তু পাহাড়ি আদিবাসী নয়। পেট, পেট হচ্ছে তামিল শব্দ। বাচ্চাটার পেট, পেট তাহলে কি? তামিল শব্দ। তাহলে চুলা মুন্ডারি ভাষার শব্দ, কুড়ি কোল শব্দ, আর পেট তামিল শব্দ। মনে থাকবে? এবার একটু মনে করে বলার চেষ্টা কর। 4টি দেশি শব্দ বলতে পারবা? ডাগর,
ডাব, ঢেকি, আর কি ডিঙা। 4টে হলো না? তোমরা মনে করলে সবই বলতে পারো। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটু মূল্যায়ন পর্বে চলে আসি। আমরা এতক্ষণ ধরে আমি বলেছিলাম আমি তোমাদের 3 ধরনের শব্দ শেখাবো: তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, তদ্ভব শব্দ আর দেশি শব্দ। তো এই 4 প্রকার শব্দের মধ্যে আমরা আমাদের পাঠ্যপুস্তক অনুযায়ী আমরা 4, 5, 6 এই 3 পৃষ্ঠার মধ্যে পাবো বাংলা ব্যাকরণের নবম দশমের। তো আমরা একটু মূল্যায়ন করি। বলো, পাত্র কোন ভাষার শব্দ? ওই যে মনুষ্য, পাত্র, শ্রাদ্ধ, মনে আছে? ওই যেটা সরাসরি বাংলায় আসছে কোনটা? ইয়েস, সংস্কৃত বা তৎসম। এই তোমাদের মনে আছে বোধহয়, সংস্কৃতের আর এক নাম তৎসম, মানে কি তার সমান। কার সমান? সংস্কৃতের সমান। চর্মকার কোন ধরনের শব্দ? কি মনে করে বলো? চর্মকার, চর্ম আর, চামার। তাহলে এখানে কি আছে? চর্ম আর, চর্মকার না। তাহলে কি তৎসমের পরে কোনটা? অর্ধতৎসম। গৃহিণী কোন ধরনের শব্দ? মনে আছে? সঠিক উত্তর দাও। গৃহিণী হচ্ছে তৎসম শব্দ, সরি অর্ধতৎসম শব্দ। গৃহিণী, গিন্নি না, একটু ভুল আছে, সরি দুঃখিত। এখানে গৃহিণী কিন্তু তৎসম শব্দ, অর্ধতৎসম নয়। ওখানে উত্তরে একটু ভুল লেখা আছে। হাত মনে আছে? হস্ত, হুতো, হাত অর্থাৎ তদ্ভব। কুড়ি নিশ্চয়ই তোমাদের মনে আছে। কুড়ি কোন ভাষার শব্দ? কুড়ি হচ্ছে কোল ভাষার শব্দ। এখানেও ভুল আছে, লিখতে আমার একটু ভুল হয়েছে, দুঃখিত। কুড়ি হচ্ছে কোল ভাষার শব্দ, মুন্ডারি নয়। ঢেকি তো ভালোই হয়েছে, এখানে ভুল লিখে একটু ভালো হয়েছে। তোমাদের একটু বিভ্রাটে পড়ে যাচ্ছে, মানে মাঝে মাঝে মনে করছে যে আসলে কি ছাড় সঠিক না আমরা সঠিক। এটা মুন্ডারি নয়, এটা কোল, আর এটা অর্ধতৎসম নয়, এটা তৎসম। আচ্ছা, ঢেকি কোন ভাষার শব্দ? নিশ্চয়ই মনে আছে, দেশি শব্দ। চুলা কোন ভাষার শব্দ বা কোন ধরনের শব্দ? চুলা হচ্ছে মুন্ডারি, তোমাদের মনে আছে। তো এবার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু বাড়ির কাজটা লিখে নাও। তৎসম, অর্ধতৎসম, তদ্ভব শব্দের সংজ্ঞাসহ 4টি করে উদাহরণ লিখতে হবে। একটু লিখে নাও। আর একটা, তোমাদের হয়তো মনে হচ্ছে যে এত সুন্দর সুন্দর বড় বড় অট্টালিকা, সুন্দর বাড়ি থাকতে স্যার কেন এরকম একটা কুড়ে ঘরের জায়গা, মানে ছবিটা আমাদের দিয়ে বাড়ির কাজ দিচ্ছে? তোমরা আগে এটা লেখো, তারপরে আমি এই ঘটনাটা একটু বলছি। হ্যাঁ, লিখে নাও। তৎসম, অর্ধতৎসম, তদ্ভব আর দেশি শব্দের সংজ্ঞাসহ 4টি করে উদাহরণ লিখতে হবে। এই বাড়িটার সঙ্গে জড়িয়ে আছে আমাদের প্রাণের কবি, আমাদের বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের কুমিল্লাতে এসে কিছুকাল এই বাড়িতে ছিলেন। সেই বাড়িটা এখনও পর্যন্ত সেই আদলেই রাখার চেষ্টা করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গৃহেই থেকো। ধন্যবাদ।